আমার মনে হয় নাজিয়া রহমানরে যদি ওনার খবর দিতে পারি আমরা অনেক টাকা পাবো। আপা যে কতটা খারাপ সেটা তো আমরা জানি। এ কি আপনার হাতে কি হয়েছে? মানে এই যে আমি হেরে গেছি শরীফ, পালকির স্বপ্ন আমি পূরণ করতে পারছি না। কিন্তু আব্দুল আঙ্কেল যদি আমাদের জায়গাটা দিতে রাজি না হয়? কি বলছো সাবাব? পালকি ভাবে কি নিয়ে এত বড় একটা কাজ করছে জানলে আঙ্কেল এক কথা রাজি হয়ে যাবেন। আর তাছাড়া ফুলকি তো আছেই, ও আঙ্কেলকে বোঝাবে। সেটা তো বুঝলাম, কিন্তু ফুলকির মাকে কে বোঝাবে? তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি ঠিকই ম্যানেজ করে নেব। ওই যে তোমাদের গাড়ি এসে পড়ছে, তোমরা এখন চলে যাবে না? আমরা চলে যাব, তুমি যাবে আমাদের সাথে? না, কোনোদিনও যাবো না, তোমাদের শহর পচা। ওইখানে গিয়ে আমার পালকি বুবু অনেক কষ্ট পাইছে। আচ্ছা, তাহলে আজকে যাচ্ছি, তবে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য বেস্ট একটা ট্রেনার নিয়ে ফিরে আসবো। কিছুদিন ট্রেনিং করলেই আপনারা এক একজন পালকির মতো পাক্কা ডিজাইনার হয়ে যাবেন। আপনারা সত্যি আবার আইবেন তো আপা? আমাকে স্বপ্ন দেখায় ভুলা যাবেন না তো? অবশ্যই আসবো। আমার বেঁচে থাকার এখন একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আপনাদের পালকির স্বপ্ন পূরণ করা। আজকে তাহলে যাই, ভালো থাকবেন সবাই, আসি, খোদা হাফেজ। এখনই জানাই তো উস্তাদ রে খবরটা। কি বললি তুই? শরীফ আর সাবা পালকির গ্রামের বাড়িতে গেছে? শুধু কি তাই, ওরা নাকি ওইখানে পালকির নামে অফিস বানাই। একজন দখল করছে সোহেলের ঘর, আর আরেকজন পালকির গ্রামের বাড়ি। বাহ, সাবার সায়রা মিলে তো ভালোই দখলবাজি শুরু করেছে। ওদের সাথে টিকতে হইলে আমাগো আরো বড় দখলবাজ হইতে। আপনি শুধু একবার কন, আমি সব ব্যবস্থা। থাক, তোকে আর কোনো ব্যবস্থা করতে হবে না। তুই যে কি ব্যবস্থা করতে পারিস সেটা আমার খুব ভালো করেই জানা আছে। এখন যা করার সব আমাকেই করতে হবে। আমারে ডাকছেন বিয়ান সাহেব? হ্যাঁ, একটা জরুরি কাজে। জরুরি কাজ? জরুরি কাজ তো এখন একটাই, শরীফের লগে ফুলকির বিয়া। খুব ভালো কথা। তই জরুরি কাজে কুদ্দুসের মতো বদমাস্টারে রাখছেন কেন? আচ্ছা, তোমার গ্রামের ভিটা যে দখল হতে যাচ্ছে সেই খবর কি তুমি জানো? খন কি আমার ভিটা দখল করব? এমন বুকের পাটা কার আছে? কে আবার?
তুমি যারে জামাই বানানোর খোয়াব দেখতেছো সেই শরীফ। দেখো, শরীফের সাথে তুমি ফুলকির বিয়ে দিতে চাও, ঠিক আছে, কিন্তু আমার তো মনে হচ্ছে শরীফ অন্য কোনো প্ল্যান করছে। অন্য কিছু মানে? মানে শরীফের রুচি তো আমার জানা আছে। আর যাই হোক, অন্ততপক্ষে শরীফ তোমার ফুলকির মতো মেয়েকে বিয়ে করবে না। মানে কি কইতেছেন এসব? ঠিকই বলছি। আর এখন তো আমার মনে হচ্ছে যে শরীফ ফুলকির সাথে ভাব করেছিল তোমার ওই ভিটাটা দখল করার জন্য। শরীফ এত বড় সিটিংবাজি করবো আমার লাগে? আফসোস, তাই তো করছে শরীফ। দেখো, শরীফ নিজের নামে ভিটাটা লিখে নিয়ে দুদিন পরে ফুলকিকে কিভাবে ছুঁড়ে ফেলে দেয়। না না, শরীফ এমন পোলা না। ও ফুলকিরে ভালোবাসে। ও কখনোই ওই জমি আমার কাছে চাইবো না। আর যদি চায়, তাইলে আমি লগে লগেই এই বিয়া ভাঙা দিব। ম্যাডাম, আপনি তো তেলেসমতি দেখাই দিলেন ম্যাডাম। আগে সামান্য একটু আগুন জ্বালিয়ে দিলাম, এখন এটা ছড়িয়ে যাবে। প্রথমে সাবা, তারপর সায়রা। আব্বা আসেন, আব্বা আসেন, বসেন। না, বসবো না। আমি এসেছিলাম ওই কাশফিকে দেখতে। তোর শরীর অবস্থা কেমন মা এখন? ব্যথাটা খুব বেড়েছে আব্বা, ঔষধে কাজ হচ্ছে না। কাজ কি করে হবে? তোরা তো গুরুজনদের কথা শুনিস না। তোর দরকার হোমিওপ্যাথি। শোনো বাবা আদিল, আমাকে কিছু টাকা দাও তো, কাশফির জন্য একটা ভালো ওষুধ নিয়ে আসি, আর চাটাও খেয়ে আসি। আর এখানেই যখন থাকছি তখন এলাকাটাও তো একটু চেনা থাকা দরকার। ইয়ে আব্বা, আপনারা কি এখানেই থাকবেন প্ল্যান করেছেন? হ্যাঁ, এখানেই তো থাকবো। তোমাদের দেখাশোনার জন্য একটা গার্জিয়ানের দরকার আছে না? এই যে কাশফি অসুস্থ হয়ে পড়ে আছে, কেউ কি দেখার আছে? এক মিনিট আব্বা। আদিল, তার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আমার আব্বা আম্মা এখানে থাকলে তোমার সমস্যা কি? না না, আমার সমস্যা হবে কেন? তাহলে আদিল বাবা, কথা না বাড়িয়ে টাকাটা দাও। কিন্তু আব্বা, হ্যাঁ, এই টাকা পয়সা তো আমার কাছে থাকে না, সব তো কাশ্মীর কাছে থাকে। ও, মনে হচ্ছে তুমি আব্বার কাছে অভিযোগ করছো। দিচ্ছি আব্বা। টাকা? ভালো করে খুঁজে দেখো। টাকা? আমার টাকা? টাকা গেল কই? হ্যাঁ, কে নিল আমার টাকা? কে নিল? কে নিল আমার টাকা? টাকা! পানি।
আপনি কি অফিসে যাওয়া ছেড়ে দিয়েছেন নাকি? কই না তো। যাচ্ছেন কখন? সারাদিন তো দেখি বাড়ির এখানে সেখানে ছুটে বেড়ান আর আমার সেবা শুশ্রূষা করে বেড়ান। আমি এখানে থেকে সবকিছু ম্যানেজ করে নিচ্ছি। নিন, আপনি কথা না বলে খেয়ে নিন। হয়েছে, আমি আর খাবো না। আর একটু খেলে তো শেষ, নিন না। শেষ হলেই তো আপনি চলে যাবেন। ঠিক আছে, না খেলে আর কি, আমার তো আর সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি আর খাওয়াতে পারবো না, আপনি পারলে নিজেই খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে। এসব আপনি কি করছিলেন? আপনার মাথায় খারাপ হয়ে গেছে? আমার কি দোষ? আপনি তো মাত্র বললেন। আমি যা বলবো আপনি কি তাই করবেন? করব, কারণ আমি আপনাকে বিশ্বাস করি। আমার ক্ষতি হয় এমন কিছু আপনি করবেন সেটা আমি মনে করি না। সাবা, না না না, সোহেলকে বুঝতে দেওয়া যাবে না। কে ফোন করেছে? তেমন কেউ না, একটা মিনিট। হ্যাঁ, হ্যালো, কি খবর তোমার? খুব ভালো, দারুণ রেসপন্স পেয়েছি আমরা। আমাদের স্বপ্ন সত্যি হওয়ার পথে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আশা করছি পালকি ফাউন্ডেশনের কাজ আমরা খুব তাড়াতাড়ি শুরু করতে পারবো। সত্যি বলছো? সত্যি সায়রা, সত্যি। আশা করি এবার আমরা। আচ্ছা সায়রা, আমি তোমাকে একটু পরে কল করছি। হ্যাঁ, কি হয়েছে আব্বু? সবাই এরকম স্তব্ধ হয়ে আছে কেন? আমার টাকা কোথায়? মানে কিসের টাকা? সাবা, কাশফি বলছে ওর পার্স থেকে নাকি 10,000 টাকা ও খুঁজে পাচ্ছে না। খুঁজে পাচ্ছে না? কোথাও আছে হয়তো। আমরা কেন চাচির টাকা নিতে যাব? তাহলে কি আমরা নিয়েছি? আমাদেরকে চোর বলছো? না না, তা কেন বলবো? আমি বলছি কোথাও হয়তো পড়ে টরে গেছে। টাকার কি পাখা গজিয়েছে? উড়ি উড়ি গিয়ে পড়ে যাবে? কোথাও পড়েনি, তোরাই নিয়েছিস, চোরের গোষ্ঠী একটা। আহ কাশফি, কাশফি বারবার এরকম করো না তো। আমার কথা বিশ্বাস হচ্ছে না না? হ্যাঁ, এই রেশমি, যা তো ওর ব্যাগটা চেক কর, যা দেখ কোথায় রেখেছে টাকাটা।
আর তো কিছু নেই, মাত্র 200 টাকা। থাকবে কি করে, সব তো খরচ করে এসেছে। এই কালকে মেরেছিস টাকাটা, তাই না? আমার টাকা চুরি করে কাল সারা রাত সবাই মিলে ফুর্তি করতে গিয়েছিলি, তাই না? না না কাশ্মীর, ওর জমানো টাকা থেকে আমরা সব খরচ করেছি। শারমিন, তোমার শাড়ির ইটে কি? না না, ও কিছু না। আমি জানি শাড়ির আঁচলের গিটে মানুষ টাকা পয়সার মূল্যবান জিনিসই রাখে। আম্মা, তুমি ওনার শাড়ির আঁচলের গিটটা খুলে দেখো তো, দেখো। এই তো আমার টাকা। না না কাশ্মীর, এ টাকা তোমার না, এটা সাবা আমাকে দিয়েছে। হ্যাঁ, এটা আমার বোনাসের টাকা। সেদিন যে বললি বোনাসের টাকা দিয়ে মিষ্টি কিনেছিস, ঔষধ কিনেছিস, আমাকে গাধা পেয়েছিস? যা বলবি তাই বিশ্বাস করব? চোর কোথাকার! ওরা চোর না কাশফি, ওটা সাবার বোনাসের টাকাই। তুমি আমাদের সব টাকা দখল করে নিয়েছো বলে সাবা ওই টাকাটা সরিয়ে রেখেছে আমাকে আর শারমিনকে নতুন কিছু পোশাক কিনে দেবে বলে। বাবা, এরা তো ধরা পড়লে কে কি বলবে সব আগে থেকে সাজিয়ে রেখেছে। পাক্কা চোর। বিশ্বাস করুন চাচা। ছি ছি আশরাফ, তোমাকে আমি ভদ্রলোক বলেই জানতাম। এমন চোর জানলে কোনোদিনই তোমাদের ঘরে মেয়ে দিতাম। ভদ্রলোক, ভদ্রলোকের নমুনা তো চোখের সামনেই দেখছো। আদিল, আদিল, ওরা যাই বলুক, তুমি তো বিশ্বাস করো আমরা এরকম কাজ করতে পারি না। ভাবে আগে তো তাই জানতাম, কিন্তু এখন তো বিষয়টা অন্যরকম মনে হচ্ছে। আদিল, আমার জামাইরে ধমকাইতেছো কেন? চুরি করে আবার খবরদারি না? এটাই তো ওনারা পারেন, লজ্জা শরম বলতে তো ওনাদের কিচ্ছু নেই। আশরাফ, আমি বলি কি, নিজেদের মান থাকতে থাকতে এ বাড়ি ছেড়ে চলে যাও, তাতে তোমাদেরও ভালো, আমাদেরও ভালো। চল মা কাশ্মীর, তোর ঘরে যা। চুরির শাস্তি হিসেবে ব্যাগটা নিয়ে গেলাম। শারমিন, শারমিন, মানুষের সাথে মানুষের এত মিল কি করে হয়? মনে হচ্ছে ঠিক যেন আমার পালকি ঘুমিয়ে আছে। সেই একই চুল, একই চোখ, দুজনের মনটাও একই রকম, খুব নরম। শুধু চেহারাটাই। আচ্ছা, পালকিকে ছুঁয়ে দেখার যে অনুভূতি, সায়রাকে ছুলেও কি একই?
সোহেল সাহেব, আপনি এখানে কি করছেন? কি হলো বলছেন না কেন? আপনি এখানে কি করছেন? আর আপনি আমার দিকে হাত বাড়িয়েছিলেন কেন? মানে আপনি আসলে যা ভাবছেন। আসলে কি তাহলে? কি করতে চেয়েছিলেন আপনি? আমি ভাবতেও পারছি না। আপনি সোহেল সাহেব, যার জন্য আমি এত কিছু করছি, সে আপনি আমার সাথে। আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আমার ওরকম কোনো ইন্টেনশনই ছিল না। ইন্টেনশনে যদি না থাকবে তাহলে আপনি আমার রুমে ঢুকলেন কি করে? দরজাতে আমি ভেতর। আপনার রুমের দরজাটা খোলাই ছিল। সম্ভবত আপনি রাতে দরজা লক করতে ভুলে গিয়েছিলেন। কিন্তু তাই বলে আপনি আমার অনুমতি ছাড়া আমার রুমে ঢুকবেন? আমি আসলে এসেছিলাম আমার সকালের ওষুধটা নিতে। আপনি রাতে ভুল করে ওষুধ হয়তো নিয়ে এসেছিলেন। কিন্তু ঘুম থেকে উঠে যে দেখলাম আপনার দিকে হাত বাড়ানোর কথা বলছেন। বিশ্বাস করুন, আমি যখন এই বিছানায় তাকিয়েছিলাম, আমি দেখেছি সেখানে আপনি না, আমার পালকি শুয়েছিল। আমার পালকি। সায়রা, আমার মাথা একদম কাজ করছিল না। আমার শুধু মনে হচ্ছিল, শুধু একটিবার আমার পালকিকে আমি যদি ছুঁয়ে দেখতে পারতাম। আমি বুঝতে পারছি অন্যটা আসলে আমারই। আমাকে ক্ষমা করবেন সায়রা। দাঁড়ান সোহেল সাহেব, এত সহজে তো আপনাকে ক্ষমা করা যাবে না। শাস্তি না পেয়ে আপনি কোথায় যাচ্ছেন? আপনার শাস্তি হচ্ছে আপনি এইখানে আমার সামনে বসে ওষুধটা খাবেন। শুনুন, ভাববেন না কিন্তু এত তাড়াতাড়ি আপনার শাস্তি শেষ। আরেকটা শাস্তি কিন্তু পাওয়া আছে। আমার হাতটা আপনার ধরতে হবে। ভয় পাবেন না, দূরে কোথাও নিয়ে যাচ্ছি না, বারান্দায় যাব।
ওইখানে বসে দুইজন মিলে বৃষ্টি দেখব। যাবেন তো আমার সাথে? মোমেনা, 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 এই তো সুযোগ। মোমেনা নাজিয়াকে কিছু জানানোর আগেই এখান থেকে পালাতে হবে। কই যা? আমি আপনার এত সেবা যত্ন করলাম, আপনার লেগা ডাব কাটতাছি, আর আপনি আমার না কইয়ে যাইতেছেন গা। বেশি বেইমানি হয়ে গেল না? না না, তুমি যা ভাবছো আসলে তা না। আমি একটা ফোন করার জন্য বাজারে যাচ্ছিলাম, ফোনটা করেই চলে আসতাম। নেন, ঘরের ভিতরে যান। আমি না কওয়া পর্যন্ত এক পাও বাইরে দিবেন না, আর যদি দিছেন যান কইতাছি। আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা। আশা যদি বাসে বাগানে আবার হবে দেখা। রেশমি, আব্বা দেখো তো জামাটা আমার সুন্দর লাগছে না? নিজের এত জামা থাকতে এইসব ড্রেস পরতে হবে কেন? আরে পড়তে হবে, এটা শহর, এখানে গ্রামের মতো থাকবো নাকি? আমার ফোনটা দেখেছিস? বিছানায় আছে, খুঁজে নাও। হুম হুম কিন্তু আমার যে একজনের সাথে একটু প্রাইভেট কথা বলার দরকার ছিল আব্বা। আমার মোবাইলে আবার ব্যালেন্স নাই। এত টাকা? আমার টাকা এগুলো। তুই যে কাশ্মীর ব্যাগ থেকে টাকা চুরি করেছিস সেটা আমি বুঝছি। এখন আপনাদের সমস্যা কি? না বলে ঘরে ঢোকা, এগুলো কেমন ভদ্রতা? না, ইয়ে মানে সাবার কিছু ড্রেসের দরকার ছিল। সাবার ড্রেস মানে? এখানে সাবার কোনো ড্রেস নেই, যা আছে সব আমার। মানে এগুলো তো সবই সাবার ড্রেস ছিল, এখন আর নেই, এখন সব আমার।
কালকের চুরি ঘটনার পর আবার ড্রেস নিতে এসেছেন? লজ্জা করে না আপনার? আপনি শুনলেন ওর কথা? শুনলাম, ও তো ভুল কিছু বলেনি। আমার মনে হয় সবারই লজ্জা শরম একটু থাকা দরকার। এক বোনের টাকা চুরি করবে, আর এক বোনের ড্রেস কেড়ে নিতে আসবে, এতটা নির্লজ্জ হওয়া কি ভালো মা? তুমি বলো। মা, তুমি নিশ্চয়ই কিছু একটা বলতে এসেছো, বলে ফেলো। আমি বলছিলাম কি, এই সায়রা তো সারাক্ষণই সোহেলের দেখভালের জন্য বাসায় থেকে যাচ্ছে। তোর অফিসের কোনো অসুবিধা হচ্ছে না তো? না মা, একদম অসুবিধা হচ্ছে না। একটা ওই যে কথা বলে না, যে রাত্রে জানে সে চুলো বাঁধতে জানে। সারা কিন্তু ঠিক ওই টাইপেরই মেয়ে। বাসায় বসে সে পুরো অফিস হ্যান্ডেল করছে। আর তাছাড়া অফিসে তো সাবা আছে না। সাবা কেমন করছে রে? ভালো মা, খুব ভালো। ও অফিসে ঠিক মতো যায় তো নাকি? আরে তুমি বলছো যায়? ওরা দুজনে মিলে অফিসটাকে যে পুরো বদলে দিয়েছে। তুমি সেটা এখনকার সাবাকে যদি দেখো, তুমি বিশ্বাসই করতে পারবে না। সত্যি মানুষ কত তাড়াতাড়ি বদলে যায় না। এখন আমার সোহেলটার যদি কোনো একটা গতি হতো। বাবা, বাবা, বাইরে না, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, অসাধারণ লাগছে বাবা। আমার যে কি ভাল লাগছে না, আমি বলে বোঝাতে পারবো না। তোমাদের সকলের কিন্তু বাইরে বৃষ্টিতে ভেজা উচিত। আমার পা যদি ভালো থাকতো না, তাহলে আজকে বৃষ্টিতে ভেজা থেকে আমাকে কেউ ঠেকাতে পারতো না। আচ্ছা হয়েছে, এখন কথা না বাড়িয়ে চলুন, শরীরটা আগে মুছে নিন, না হলে এই সিজনে জ্বর আসাতে কেউ ঠেকাতে পারবে না। আসেন চলুন তো। সাদি, আমার সোহেলকে কতদিন পরে এরকম প্রাণ খুলে হাসতে দেখলাম। পালকি চলে যাওয়ার পর আমি সোহেলকে এরকম হাসতে দেখিনি। সারা আমাদের সংসারটাকে প্রাণ দিয়েছে। ওর মতো একটা বউ যদি আমাদের সংসারে থাকতো। দাঁড়া, একটু গুছিয়ে নেই, তারপর তোমাকে একদিন নিয়ে যাব সবকিছু দেখাতে। কি তুমি যাবে তো আমার সাথে? কেন যাব না? ওটা তো আমারই গ্রাম। ওই গ্রামের সবখানে আমার পালকি বুবুরের ছোঁয়া। গ্রামটাকে যে আমি কতটা ভালোবাসি আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ জানি, তুমি আমাকে ছাড়া আর সবকিছুকে অনেক ভালোবাসো। আমার কাজ আছে, আমি যাই। এইভাবে ওকে একা ফেলে পালালে হবে? কি ফুলকিকে তো এত করে বলছো, আমাকে বলবে না পালকি গ্রামে যেতে? হ্যাঁ, তুমি তো বস, তোমাকে না নিয়ে গেলে চাকরি থাকবে আমার? আচ্ছা, আর চাকরি না থাকলে তুমি আমার বোনটাকেও খুশি রাখতে পারবে না, তাই না? আচ্ছা শরীফ, হ্যাঁ, শুনলাম
তোমরা পালকি গ্রামের বাড়িতে পালকি ফাউন্ডেশনের অফিস করতে চাচ্ছ? হ্যাঁ চাচ্ছি তো, কিন্তু তার জন্য তো জায়গা পেতে হবে। ফুলকি বলেছে ও আঙ্কেলকে রাজি করাবে। এখন তুমি যদি স্বপ্ন আন্টিকে একটু ম্যানেজ করতে পারো তাহলে। আমার জমির একটা কোনাও আমি কাউরে দিব না। আন্টি আন্টি আপনি বুঝতে পারছেন না, আমরা আসলে টাকা দিয়ে আপনাকে। তোমার মতলবটা আমি ঠিকই বুঝতে পারছি শরীফ বাবাজি। যেমন তোমার ভাই সোহেল তেমন তুমিও দুজনই সমান লোভী আর লম্পট। আমি চাই না তোর অবস্থা এমন হোক। পালকের তো তবু বিয়া হয়েছিল, তোর তো শরীর বিয়া করবো না। তার আগেই আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন? আমরা একটা পালকির জন্য ভালো কাজ করতে চাচ্ছি, আর আপনি? দরকার নাই, আমার ভালা কাজ। মাইয়াডারে মাইরা ফালাইয়া এখন আসছে ভালা কাজ কর। আমি আমার জমি দিব না। কি হইলো? আমার মাইয়ারে তুমি বকতেছো কেন? না বকবো না, মাথায় তুলে নাচ। আর তুমি আরে নিজের মায়া কইতাছো কেন? ও তোমার মাইয়া না। চুপ থাকো। আমার মাইয়ার তুমি আমার নাও। পালকি আমার মাইয়া, আমার মা। হ্যাঁ, পালকি তোমার মাইয়া। তোমার নিজের মায়া হইলে কি পারতো তোমার ভিটা মাটি কায়া নিতে চাইতে? ভিটা কায়রা নিতে চাই? পালকি, এ সব কি শুনতাছি রে মা? আমরা একটা ভালো কাজ করার জন্য জমিটা চাচ্ছি। ওইখানে আমরা পালকি ফাউন্ডেশন বানাতে চাই। না 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 না, এইসব তো মোরা মানুষের নামে হয়, কিন্তু তুই তো এখনো বাইসে আসছিস। আম্মা, তুই যদি চাস আমি ওই বিটা তোর নামে লিখে লেখা দিম। আইসে আমার দাদা হাতেম তাই কেমনে লিখে দিবা? হ্যাঁ, ওই জমি তো আমার নামে। স্বপ্না, আমি যদি তোমারে কই ওইটা আমার আম্মারে দিবা না তুমি? না, দিমু না। আমি আমার জমির একটা কোনো কাউরে আয় আমার লোক আয় কইতেছি। এত রাতে আমাকে ফোন করবো? কি জানি, আননোন নাম্বার। হ্যালো হ্যালো, আপনি কি নাজিয়া রহমান? আপনি কে বলছেন? আরে আগে কোন না, আপনি কি নাজিয়া রহমান কিনা? আমি শিবপুরের মমিনা কইতাছি। কি সব ফালতু ফোন যে রাতের বেলা আসে?
এসব মোমেনা টোমেনা আমি চিনি না। আরে চিনবেন চিনবেন, একটা নাম নিলে সব চিনবেন। আপনি যারে মারতে চাইছিলেন। কি সব বাজে বাজে কথা বলছেন? আমি কেন বেগমকে মারতে যাব? আমার কাছে লুকায় লাভ নাই, বেগম আমারে সব কইছে। দেশিয়া, কি হলো? কোনো ঝামেলা? না না, কোনো ঝামেলা না, তুমি ঘুমাও। আপনি যেই হন না কেন, এই সমস্ত ফালতু কথা শোনার সময় আমার নেই। আমি ফোনটা রাখছি। বেগম অনেক আগেই মরে ভূত হয়ে গেছে। ভূত হইছে না বাচ্চা আছে সেটা আমার বাড়িতে আইসা দেখা যান। হায় আল্লাহ, এখন কি হবে? আপনার বিশ্বাস না হইলে আমার কিছু করার নাই। সোজা পুলিশের কাছে গিয়া বেগম যা যা কইছে সব কইয়া দিব, পরে আপনার ক্ষতি হইব ছাড়া ভালো হইব না। আপনার উদ্দেশ্যটা কি বলেন তো? আপনি কি চান? টাকা চাই, বেশি না, মাত্র 1 লাখ টাকা দিলেই হইব। কিন্তু টাকাটা দেব কেমন করে? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পালকি বাড়ির পাশেই। পালকি বাড়ি যাইছেন না? এই হেন্দা আইবেন, ওখানে একটা নদী আছে, নদী পার হইলেই এই পার। কি ব্যাপার? নাজি আন্টি এত রাতে কুদ্দুসের ঘরে কেন যাচ্ছে? কুদ্দুস, হ্যাঁ? ম্যাডাম, আপনি এত রাইতে? বেগম কোথায়? বেগম? বেগম তো মরে গেছে। না মানে আমি ওরে নিজ হাতে খুন করছি। খুন করেছিস? নিজ হাতে খুন করেছিস? কিভাবে খুন করেছিস? গুলি কইরা? মানে একদম শরীর বরাবর গুলি কইরা? এক গুলিতেই ফিরিস? এক গুলিতে ফিরিস? চেক করে দেখেছিস ফিনিশ হয়েছে কিনা? দেখেছিস? করিসনি তাই তো? নেমো খারাম, তোকে এতগুলো টাকা দিয়েছি বেগমকে শেষ করার জন্য, কিন্তু তুই সেই কাজটাও ঠিক মতো করতে পারিসনি। আজকে তোর এই ভুলের জন্য আমার কত বড় বিপদ হতে পারে জানিস? আরে হইছেটা কি কইবেন তো? আরে গর্ধব, বেগম বেঁচে আছে। কি কর? এটা কেমনে সম্ভব? তোর আহাম্মকের জন্য সম্ভব হচ্ছে। তাহলে এখন কি উপায়? এই ঠিকানায় বেগম আছে, আর যার কাছে আছে সে 1 লাখ টাকা চায়। তুই যেখান থেকে পারিস সেই টাকা জোগাড় করে কাল ওখানে যাবি, আর কাল সকালে আমি বেগমের শেষ দেখতে চাই। কথাটা মাথায় রাখিস।
বলছো সায়রা? এত ভালো একটা জায়গা আর আমরা ছেড়ে দেব? আর কেউ না জানলেও তুমি তো জানো, পালকি ফাউন্ডেশন পালকির বাড়ি ছাড়া আর কোথাও হতে পারে না। আমি জানি পারে না সাবা, কিন্তু ওনাকে তো কোনো কিছুতে রাজি করানো যাচ্ছে না, আর রাজি হবে বলে আমার মনে হয় না। আচ্ছা সাবা, আমরা যদি পালকি গ্রামটা বাদ দিয়ে অন্য কোনো গ্রামে? না সায়রা, এই কথাটা তুমি অন্তত বলো না। পালকির গ্রামে না হলে এই ফাউন্ডেশনটা হয়তো আর কখনোই হবে না। প্লিজ সায়রা, হাল ছেড়ো না। স্বপ্না আন্টিকে একটু ভালো করে বোঝাও। আমি আমার জন্য তোমাদের এত সমস্যা করতে হচ্ছে। ফুলকির সাথে আমার রিলেশন না থাকলে হয়তো জমিটা পেতে এত সমস্যা করতে হতো না। সব দোষ আমার। না শরীফ, দোষ তোমার না, কিন্তু সমাধানটা হয়তো তোমারই হাতে। মানে তুমি ফুলকিকে বিয়ে করবে কিনা এটা নিয়ে তো প্রশ্ন উঠেছে। তাই তুমি যদি ফুলকিকে বিয়ে করে ফেলো তাহলে তো সব সমস্যার সমাধান। না, সম্ভব না সায়রা। নিজের পায়ে না দাঁড়িয়ে, নিজের ক্যারিয়ার ঠিক না করে আমি বিয়ে করব। হ্যাঁ করবি। মানে মানে তুই ফুলকিকে বিয়ে করবি? তোর কথায়? হ্যাঁ, আমার কথায়, তোর বড় ভাইয়ের কথায়। আমার জীবন নিয়ে আমি ডিসিশন, আর কেউ না। নিজেকে স্টাবলিশ না করে, সবকিছু অর্জন না করে আমি আমার বিয়ের কথা ভাবব। আর সবকিছু অর্জন করার পর যদি দেখিস যার জন্য তুই এত কিছু করেছিস, নিজের জীবনের সেরা সময়গুলো নষ্ট করেছিস, সে তখন তোর পাশে আর নেই, অন্য কারো স্ত্রী হয়ে গেছে, তখন? ভাইয়া, এটাই বাস্তব শরীফ। আমি তোকে বলছি, তোর বড় ভাই হয়ে বলছি, তোর বন্ধু হয়ে বলছি, ফুলকিকে পেলে তোর জীবনটাই বদলে যাবে। তখন দেখিস ও যদি পাশে থাকে, অনেক কঠিন কাজও তোর সহজ হয়ে যাবে। কারণ তখন তোর পাশে ভরসা করার মতো, তোকে সাহস দেওয়ার মতো, বন্ধুর মতো একজনকে তুই পাশে পাবি। আর এত কিছুর পরেও তোর যদি মনে হয় আমরা ভুল, তোকে ভুল পরামর্শ দিচ্ছি, তাহলে আমার আর বলার কিছু নেই। দাঁড়া ভাইয়া, এতদিন কোথায় ছিল তুই? বল, কোথায় ছিল? আমি আমার এই ভাইয়াটাকে খুব মিস করেছি। আই লাভ ইউ ভাইয়া, আই রিয়েলি লাভ ইউ। তুই যা বলবি আমি তাই করব। আমি ফুলকিকে বিয়ে করব। আমার সারো, কথা কইবি না, চুপচাপ আমার লগে আয়। স্বপ্না, স্বপ্নে কি শুরু করলা? তুমি চুপ থাকো, কথা না কয়ে আমার লগে আহো। আহো। কোথায় যাচ্ছেন আপনারা?
দেখুন না, আম্মা আমাকে জোর করে গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছে। আপনারা গাল ভেঙে দিন। এত করে বুঝাইতেছি, বুঝতে পারতেছিস না? শরীফ একটা ঠকবাজ। ও তোরে কোনোদিনও বিয়া করবো না। আয় আয় করতেছি, আয়। আমি ফুলকিকে বিয়ে করব। আব্বা, আব্বা কি কইতাছো আব্বা? ফুলকিকে আমি বিয়ে করব। আপনারা যখন বলবেন তখনই আমি ওকে বিয়ে করতে রাজি। বিয়ে করলে ওই জমিটা দিতে আপনার কোনো আপত্তি থাকবে না তো? আয়, কে আছে বাড়িতে? আয়, বাড়িতে কে আছে? আপনারা কে পাঠাইছে? নাজিয়া ম্যাডাম? কই টাকার ব্যাগটা? আয়, কথা কম। বেগম কোন দিকে? বেগম আগে টাকা পরে বেগম। এদিকে আছে না? আয় সর। আর মেয়ে না বামুন হয়ে চাঁদ ধরতে চায়। চাঁদ? 2 দিন পর ওদের কপালে ভাতও জুটবে না। অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। এই ফ্যামিলির রক্ত আমার শরীরেও আছে। কি হলো আবার তোমাদের? আর কি হবে ভাবি? যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। কি হয়েছে? দেখো, তোমরা যদি আর 2 সেকেন্ডও চুপ করে থাকো তাহলে তোমাদেরকে আমি সারা জীবনের জন্য চুপ করিয়ে দেব। আমাদের চুপ করিয়ে লাভ কি ভাবি? তোমার ছোট ছেলে যে সারা জীবনের জন্য ওই চোরদের সাথে এক হয়ে যাচ্ছে, সে খবর রাখো। মানে? মানে শরীফ ফুলকিকে বিয়ে করতে যাচ্ছে। ওই স্বপ্না বেগম যেদিন বলবে সেদিনই নাকি ও বিয়ে করবে। কি? শরীফ ফুলকিকে বিয়ে করবে? হ্যাঁ, আর সোহেল নাকি এই বিয়ের জন্য শরীফকে চাপ দিচ্ছে। দেবেই তো। এখন তো সোহেল ওই সায়রার আঁচলের নিচে থাকে। হ্যাঁ হ্যাঁ, সায়রা যে বলে শিখিয়ে দেয় সোহেল তাই বলে। সোহেল বিয়ের জন্য চাপ দিচ্ছে? কিন্তু সোহেল তো ভাবি সব উল্টে গেছে, সব উল্টে গেছে ভাবি। এখন আড়াল থেকে কলকাঠি নাচছে কে জানো? সায়রা। ভেবেছিলাম পালকির ঘটনা এই ফ্যামিলি তার কোনো দিন রিপিট হবে না। কিছু করতে পারলে ভাবি? কিছু করতে পারলে তুমি? এখন নাকি আবার ওই আরেকটা গেও ভূত এই ফ্যামিলির বউ হয়ে আসছে। ভাইয়া, কিরে পেলি তোর বড় ভাইয়ের পাওয়ার সম্পর্কে? এবার তো নিশ্চয়ই একটু হলেও ধারণা পেলি। এটাই তো আমার সবচেয়ে বড় আফসোস ভাইয়া। সেই ছোটবেলা থেকেই তুই আমার কাছে সুপারম্যান, কিন্তু তুই তোর পাওয়ারটাই ঠিক মতো কাজে লাগাতে পারলি না। এই বেশি হচ্ছে কিন্তু। কিরে মা কোথায় যাচ্ছে? তোর বিয়া হইব, আমার যে কি খুশি লাগতেছে। কিন্তু মা, তোর বিয়া হইলে শহরে থাকতে হইব। আমি গ্রামে ফিরে গিয়া
কারে নিয়ে থাকবো? আমার বুকটা যে খালি হয়ে যায়। ফুলকি, বিয়ান সাহেব, আপনি আসছেন? খুশির খবরটা তাহলে শুনছেন না? বেআইন, চুপ! ওই মুখে আর একবার যদি বেয়ান বলে ডেকেছ, তাহলে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। ফুলকি, ফুলকি, খালাম্মা, আমার লাগছে খালাম্মা, খালাম্মা। মা, মা তুমি এটা কি করলে মা? ওকে ওর আসল জায়গাটা চিনিয়ে দিলাম। এই বাড়ির সবার পায়ের নিচে হচ্ছে ওর জায়গা, আর তার উপরে যদি উঠতে যায় তাহলে ওকে আমি। কি করবেন আপনি আন্টি? অনেকের নাম নিশানা যেভাবে এই বাড়ি থেকে মুছে দিয়েছেন, সেভাবে ফুলকি নাম মুছে দিবেন? দরকার হলে তাই ফেলবো, কিন্তু তুমি এসবের মধ্যে কথা বলতে আসবে না। তোমার এত অন্যায় দেখার পরেও কেউ কিছু বলবে না? সবাই চুপ করে থাকবে? অন্যায়? এটা অন্যায়? আমি তোদের ভুলগুলোকে ঠিক করে দিচ্ছি, আর শরীফ যাকে বিয়ে করতে চাচ্ছে তাকে তার আসল পরিচয় চিনিয়ে দিচ্ছি। ফুলকিকে যা চেনা চিনেছি আমি, এর বেশি আমাকে চেনাতে হবে না। বাহ, এখনই এরকম? তাহলে বিয়ের পরে কি করবি? এখনো তো বিয়েই করিসনি, এর মধ্যে মাকে ভুলে গেছিস? আরে দুদিন আগেই তো তোকে মুখে তুলে খাইয়ে দিতে হতো, আর এখন এখন তুই তো নিজের ডিসিশন নিজেই নিতে শিখে গেছিস। মা, শরীফ এখন আর ছোট নেই। শরীফ নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। হ্যাঁ, পালকিকে যখন বিয়ে করেছিলি তখন তোর বয়সও তো কম ছিল না, আর ঠিক তখন থেকেই এই পরিবারে অশান্তি শুরু হয়েছে। আর শেষ পর্যন্ত সেই অশান্তির বলি করলেন পালকিকে। কি কি বললে তুমি? আমি যা বলছি সব বাংলা ভাষায় বলছি, না বোঝার তো কথা না আন্টি। হ্যাঁ, আমি তো বুঝতে পারছি, কিন্তু তুমি বুঝতে পারছো না যে প্রমাণ ছাড়া কোনো কিছু হয় না। মুখে বুলি না ফুটিয়ে প্রমাণ জোগাড় করো। কি চুপ করে গেলে কেন? আর শরীফ, তোকে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, তুইও যদি সোহেলের মতো ভুল করিস আর ফুলকিকে বিয়ে করার জন্য যদি এক পাও আগাস, তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। যা, এবার তুই তোর ডিসিশন নে। নাটক। আমার যদি ক্ষমতা থাকতো না, আপনার এই অভিনয়ের জন্য আপনাকে আমি অস্কার দিতাম। আর লাশের কথা বলছেন তো,
নিজে লাশ হওয়ার থেকে অন্যকে লাশ বানানোর প্রতি আপনার আগ্রহটা একটু বেশি না আন্টি? যেমন আপনি পালকিকে করেছেন। আবার আবার তুমি আমাকে পালকির খুনি বলছো? ওকে ফাইন, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে তোমাকে প্রমাণ করতে হবে যে আমি পালকিকে খুন করেছি। আর সেটা যদি না পারো তাহলে প্রমাণ হয়ে যাবে যে তুমি একটা ডাহা মিথ্যাবাদী। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জে যে হারবে তাকে চিরদিনের জন্য এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বলো, রাজি আছো এই চ্যালেঞ্জে? ঠিক আছে, আমি আপনার চ্যালেঞ্জে রাজি। কি অদ্ভুত শর্ত! 40 বছরের বেশি হলে আবেদন করার দরকার নেই। কেন? তাদের কি খেয়ে পরে বাঁচার দরকার নাই? আম্মু, তোমাকে না বলেছি তুমি কিচেনে আসবে না? না এসে কি করব বল? তুই যতক্ষণ বাসায় থাকবি ততক্ষণ আমাকে খেয়াল করে রাখবি, কিন্তু তুই অফিসে চলে যাওয়ার পরেই তো কাশপি আবার সেই। তবুও তুমি যাবে না, দেখি চাচি কি করতে পারে। আব্বু, তুমি কি করছো? না, তেমন কিছু না। তোর দেরি হয়ে যাচ্ছে, যা তুই অফিসে যা। আব্বু, তুমি তুমি চাকরি খুঁজছো? আমি থাকতে তোমাকে এই বয়সে কেন জব করতে হবে? চাকরি না খুঁজে কি করবে বল? তোর বেতনের টাকায় তো কাশফি হচ্ছে না, ওর তো আরো টাকা দরকার। দেখলি না কাল কি অপমানটাই না করলো। আহা, এটা নিয়ে এত কথা বলার কি আছে? আমি তো এর আগেও চাকরি করেছি নাকি? তাছাড়া আমার কি এমন বয়স হয়েছে যে আমি চাকরি করতে পারবো না? খুব ভালো ডিসিশন নিয়েছে আশরাফ। চাকরি না করলে ফিট থাকবে কি করে? এই আমাকে দেখো, কাজ করি বলে এখন বহাল তবিয়তে আছে। আশরাফ, এসব কি দেখছো ছাইপাশ? কাজের দরকার হলে আমাকে বলতে পারতে। আমরা কেন আছি যদি তোমাদের উপকারী করতে না পারি? আছে? আপনার কাছে কোনো চাকরির সংবাদ আছে? নিশ্চয়ই আছে, কিন্তু সেটা আবার তোমার পছন্দ হবে কিনা বাবা আশরাফ। হোক না, সেটা যত ছোট। এই তো বুদ্ধিমানের মতো কথা বলেছ। চাকরির আবার ছোট বড় কি? চাকরি রেডি আছে, তুমি আজকালের মধ্যে জয়েন করতে পারো। হ্যাঁ, তুমি তো জানো আমার ওকালতির ব্যবসা। বয়স হয়েছে, সবসময় তো সব দিকে চলাফেরা করতে পারি না। আমার একটা পিয়ন ছিল, সেই ওই চিঠিপত্র আদান প্রদান ফুট ফরমাস খাটতো। কিন্তু দুঃখের কথা কি বলবো বাবা, আমার ছেলেটা বিদেশ করতে করতেই চলে গেল। সেই পোস্টটা খালি আছে।
এখন তুমি যদি চাও বাবা আশরাফ সেই পিয়নের পোস্টটা, আপনার এত বড় সাহস যে আমার আব্বুকে আপনি পিয়ন বানাতে যাচ্ছেন? ভুলে যাবেন না, যেই বাড়িতে দাঁড়িয়ে আছেন এই বাড়ির প্রতিটা ইট আমার আব্বুর নিজের। ছিল, আগে ছিল, কিন্তু এখন এই বাড়ির ইট ধুয়ে মুছে পরিষ্কার করা ছাড়া তো তোমার আব্বুর আর কোনো ক্ষমতা নেই। এই বাড়ি যখন কাশফি। আপনারা সবাই আমাদের সাথে এমন করছেন কেন? আমাদের সাথে আপনাদের কিসের শত্রুতা বলুন তো? ওরে বাবা, শত্রুতা হবে কেন? কোথায় তোমাদের উপকার করতে চাইলাম, এখন আমাকেই কথা শুনতে হচ্ছে। আপনাদের কাছে হাত জোড় করে মাপ চাই, আমাদের কোনো উপকার আপনাদের করতে হবে না। আশরাফ, এই বয়সে পিয়নের চেয়ে ভালো চাকরি পাবে বলে তো মনে হয় না। শেষ পর্যন্ত এই কাশফির বাড়ির কাজের লোকই থাকতে হবে তোমাকে। এখনো সময় আছে, ভেবে দেখো, কাশফির চাকর হয়ে থাকবে না আমার পিয়ন। এক হিসেবে অবশ্য এটা তোমার প্রমোশন। মা, কোথায় সবাই, কোথায় আছে আশেপাশে, এই যে করছে সব। কি ব্যাপার আঙ্কেল, ইফতার সময় হয়ে গেছে আর আপনারা দুজন আর সবাই কোথায়? আমিও তো সেটাই বলছি, ইফতারের সময় হয়ে গেছে, কেউই এখনো আসেনি। আরে এত টেনশন করিস না, দেখবি সময় মতো সবাই চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, করে নাও করে নাও। শেষবারের মতো এই বাড়িতে ইফতারটা ভালো মতোই করে নাও। শেষ ইফতারি মানে? না মানে অনেকেরই তো এ বাড়ি থেকে চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আর বাকি থাকছে কিছু পাগল, চোর, জোচ্চোর। তাদেরকে তো একেবারে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করব। এসব কি বলছো নাজিয়া? ইফতারের সময় কোথায় একটু দোয়া দুরুদ পড়বে তা না। উস্তাদ, কিচ্ছু হইব না উস্তাদ, আমি থাকতে আপনার কিচ্ছু হইব না উস্তাদ। কুদ্দুসের ফোন, নিশ্চয়ই কোনো ভালো খবর আছে। কি খবর? অবস্থা খুব খারাপ উস্তাদ, তো আর ম্যাডাম বেগম আমার তাও দিয়ে কোপাই একদম বাস করে ফেলাইছে ম্যাডাম। অবস্থা খুবই বেগতিক ম্যাডাম। দা দা দিয়ে আর আর বেগম 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 আইতাছে ম্যাডাম, আপনারে খুঁজতেছে ম্যাডাম, আপনার কাছে আইতাছে। এই সময় থাকতে পালান ম্যাডাম, বাঁচতে চাইলে পালান, জলদি পালান ম্যাডাম, পালান। কি করছো ভাবি? এখনো তো আজান দেয়নি। রোমানা,
তুমি তাড়াতাড়ি মেন গেটের কাছে যাও তো। গেটের কাছে? এখন? হ্যাঁ, এখন গিয়ে সিকিউরিটিকে বলো আমার পারমিশন ছাড়া কেউ যেন এক পাও বাড়িতে ঢুকতে না পারে। তোমার কি হয়েছে নাজিয়া? ফোনটা আসার পর থেকেই দেখছি তোমাকে কেমন যেন একটু অস্বাভাবিক। আর এই সময়ে এই বাড়িতে কে ঢুকতে আসবে? আরে কিছু না, দেখছো না আজকাল যা হচ্ছে ঢাকায়। এই কদিন আগেই তো জঙ্গি হামলা হলো, সেই জন্য আমাদের সবারই সাবধান থাকা দরকার। ফুলকি, তুই বসে আছিস কেন? যা, তোর বাবা মাকে ডেকে নিয়ে আয়। কি রে, হা করে দেখছিস কি? তোকে না বললাম ওদের নিয়ে আসতে? যা। ওদেরকে তো কত আগ্রহ নিয়ে বসতে বলছো, কই কখনো কোনোদিন তো আগ্রহ নিয়ে আমাদেরকে এভাবে বসতে বলনি। ওরা বসবে না, আজ আমরা বসবো এখানে। আসো রোমানা, বসো এখানে। তোরা কেন সম্মান পাস না জানিস? তোরা কাউকে সম্মান করতে জানিস না বলে। আসুক না ওরা একবার, দেখো ভাবি কেমন করে ওদের সম্মান করে। ভাবি, ওরা আসছে। আসুক, তাতে তোমার কি? দেখি নাজিয়া, আরে নাজিয়া, ইফতারিটা করে যাও। মা আসো তো, তোমরাও না। উফ, ব্যাপারটা কি? কে ফোন করেছিল আন্টিকে? ন্যান্সি, ন্যান্সি। জি আপা। ইফতার করা শেষ হলে সোনামনের জন্য দুধটুকু একটু চুলায় বসিয়ে দিও তো ভাই। ঠিক আছে আপা। ভুলিয়া থাকিতে চাই, ক্ষণতরে ভুলে যাই, ডুবে গিয়ে লাবণ্য উচ্ছ্বাসে, তবু হায় পারে না ভুলিতে। নিমেষে নিমেষে ত্রুটি, পদে পদে স্খলন, পতন, আপনারে ভুলে যাওয়া, সুন্দরের নিত্য সম্মান। কে হতে পারে এত জোরে দরজা ধাক্কাচ্ছে? আপা, তুমি ভেতরে যাও, তুমি সোনামণির কাছে যাও, আমি দেখছি। কিন্তু আপা। আহা নেন্সি, আমি বলছি ভেতরে যাও, আর সোনামণিকে নিয়ে ভেতর থেকে দরজা লক করে দাও, যাও। কে আপনি? কে আপনি? বেগম, 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 আপনি? বেগম, 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 কি হয়েছে আপনার? আশা, আশা আমাকে বাঁচান। আমি মরে গেলে ওই খুনি নাজিয়ার অপরাধ কখনো প্রমাণিত হবে না। বেগম, 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 নেন্সি, নেন্সি এদিকে এসো তো, নেন্সি, বেগম। আর পারছি না, আপনি না এত বেশি খাইয়ে দিয়েছেন আমাকে।
আজকে আমার নাজি আন্টিকে ওইভাবে বলাটা ঠিক হয়নি। আই এম সরি। আপনি সরি কেন বলছেন? আপনি যেটা বিশ্বাস করেন সেটাই তো বলেছেন। আর সবাই সামনে দাঁড়িয়ে সব কথা বলতে পারে না। যারা স্পেশাল শুধু তারাই পারে। কিন্তু আমি স্পেশাল কেউ না সোহেল সাহেব। আমি খুব সাধারণ একটা মেয়ে। কি ব্যাপার, আপনি এরকম অন্য মানুষ হয়ে গেলেন যে? না, মানে আপনার কথা শুনে মনে হলো ঠিক যেন আমার পালকি কথাটা বলছে। সোহেল সাহেব, আপনি কিন্তু নিজে একদিন আমাকে বলেছিলেন আমি যাতে নিজেকে পালকির সাথে তুলনা না করি। তাই আমি চাই আপনি নিজেও সেটা করবেন না। এখনো সেই অভিমানটা আপনি ধরে রেখেছেন? আচ্ছা, আপনি আমার কথায় রাগ করেছেন কেন? আমি তো আপনার কেউ হই না। এই সময়ে আশা আপু, আমি ফোনটা একটু রিসিভ করে আসছি, এখনই আসবো। খুব বেশি জরুরি না হলে এখানেই কথা বলতে পারেন। হ্যাঁ সাইরা, শোন, তোর সঙ্গে একজন কথা বলবে। কে? বলি দেখ না। হ্যালো সায়রা। বেগম, বেগম খালা? হ্যাঁ, বেগম খালা বেঁচে আছে। তোর বেগম খালা, তুই আমাকে একটু দেখতে আয় সায়রা। তোর সাথে অনেক কথা আছে। কাকে বারবার ফোন করছো? ফুলকি? হ্যালো হ্যালো, অনেক ভালোবাসো না? সাবাবার গলা না? অনেক অনেক ভালোবাসি। এই ভালোবাসার সাথে অন্য কিছু তুলনা হয়। হ্যালো হ্যালো, তোমার মধ্যে যে এত ভালোবাসা সেটা কিন্তু আমি আগে বুঝিনি। এখন থেকে দেখবে এই শরীফ একজন খাঁটি প্রেমিক ম্যাডাম। ইনফ্যাক্ট শুধু খাঁটি প্রেমিক না, ফুলকির একজন প্রপার হাজবেন্ড হতে হবে আমার। কিন্তু আমার না ভয় করছে, নাজিয়া আন্টি কি আদৌ বিয়েটা মেনে নেবে কিনা। নাজিয়া আন্টির কারণে বিয়েটা যত পিছিয়ে যাবে, আমাদের পালকি ফাউন্ডেশনের কাজও তত পিছিয়ে যাবে। দেখলে না, আজকে গ্রামের মেয়েগুলোর একটা প্রশ্নের উত্তরও আমরা দিতে পারলাম না।
এসব নিয়ে তুমি একদম টেনশন করো না, আমরা একটা মহৎ কাজ করতে যাচ্ছি। সব প্রবলেম তো আসবেই, আমরা একসাথে এসব প্রবলেম সলভ করব। কি ব্যাপার, এত তাড়াতাড়ি নামাজ শেষ হয়ে গেল? গানের শব্দে নামাজ শুরুই করতে পারছি না। আচ্ছা দাঁড়াও, আমি গিয়ে বলে আসছি। তুমি থাকো, আমি দেখছি। এটা কি করলেন আপনি? না, বলছিলাম যে রমজান মাসে এত হাই ভলিউমে গান শোনা উচিত না। উচিত অনুচিত এগুলো আপনাদের কাছ থেকে শিখতে হবে, বাড়ির কাজের লোকের কাছ থেকে। রেশমি, মুখ সামলে কথা বলবে। কে মুখ সামলে কথা বলবে? হ্যাঁ, কি হয়েছে? আব্বা, আব্বা দেখো না, আমি তো একটা গানে শুনছিলাম, ওরা এসে গান বন্ধ করে দিয়ে আমাকে আজে বাজে বকা শুরু করে দিয়েছে। রেশমি, কেন মিথ্যে বলছো? আমি তো তোমাকে বকিনি, আমি শুধু বলছিলাম। থামেন, আমার বোন মিথ্যে বলে আর আপনি কি? হ্যাঁ, আপনি কি? আপনি সত্যের বাতিঘর? এই রেশমি, উনি তোকে কি বলেছে? বলেছে বলেছে নাচ গান এগুলো নাকি অসভ্যতা, এগুলো নাকি ভালো মেয়েরা করে না, আমি নাকি। ছি 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 আশরাফ, আমার মেয়েকে তোমার এসব বলা উচিত হয়। না না, ও এসব কথা বলেনি। আমার বোন নাচলে অসভ্যতা, গাইলে অসভ্যতা, আর আপনাদের মেয়ে সাবা, সাবা কি করেছে ভুলে গেছেন সেসব? যখন পাড়ার লোকজন দিনরাত কমপ্লেন নিয়ে আসতো, যখন ওর গান শুনে যন্ত্রণায় আমি ঘুমাতে পারতাম না, তখন তখন আপনারা কি কানে তুলে দিয়ে রাখতেন? হ্যাঁ, শোন বোন আমার, কাঁদিস না, এটা আমার বাড়ি। তোর যখন ইচ্ছে যেখানে ইচ্ছে নাচবি, গাইবি, আনন্দ করবি। এরপর কেউ কিছু বলতে এলে হাত পা ভেঙে দিব। না আশরাফ, তুমি একজন মুরব্বী মানুষ, তোমার কাছে এমনটা আশা করিনি আমি। কোথায় তুমি ওকে দুইটা ভালো কথা বলবে, শেখাবে? শেখাবে? যে নিজের মেয়েকে কোনোদিন ভালো কিছু শেখাতে পারেনি, সে শেখাবে অন্যের মেয়েকে? শোনেন, আমার ছোট বোন আপনার ওই অসভ্য মেয়ে সাবার মতো না। ইচ্ছে করলে ও কোনোদিন নষ্ট হবে না, খারাপ হবে না। কাশফি, সাবাকে নিয়ে আর একটা খারাপ কথাও বলবে না। দেখেছো আব্বা, দেখেছো চোরের মায়ের কেমন বড় গলা, দেখেছো? তুমি তো এই কাজের লোকগুলোকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো। নিজেকে শুধরে নাও আশরাফ, তোমার মেয়েকে কিছু বলতেই তো তুমি খেপে গেলে। আর আমার এত ভালো একটা মেয়ে, তার সম্পর্কে তুমি খারাপ বলো কি করে? দুই রকম হয়ে গেল না? এখানে থেকে আর কি হবে? এরা তো আর অপমান করে থামাবে না। চলো এখান থেকে। এই এই, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আমার কথা শেষ হয়নি তো, শোনেন। এই, কোথায় যাচ্ছেন? দাঁড়ান। আব্বা
তুই আমাকে একটু দেখতে আয় সায়রা। তোর সাথে অনেক কথা আছে। বেঁচে আছে তোর বেগম খালা। হ্যালো আশা আপু, আমি চলে এসেছি। হ্যাঁ ও তার মানে আশা আলমের বাড়িতে আশ্রয় নিয়েছে বেগম। এতক্ষণে তো আশা আলম নিশ্চয়ই সবকিছু জেনে গেছে। আর একটু পরে সায়রাও জেনে যাবে। তারপর সায়রা বাড়িতে গিয়ে যদি সবকিছু কুদ্দুসকে এত করে বললাম আমাকে মারিস না, শুনলো না, নির্দয়ের মতো গুলিটা করে দিল। কি জব্বর জায়গা, যা দেখি তাই কিনতে ইচ্ছে করে। আর তাছাড়া তুই বলেছিস টাকা বাঁচিয়ে চলতে, তাই মাত্র ওই 10,000 টাকার শপিং করে চলে আসলাম। 10,000 টাকা? আপনি কোনটা বেছে নেবেন, বেগমের দায়ের কোপ নাকি ফাঁসির দড়ি? বেছে নেওয়ার সুযোগ আমি দেব না।